নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো অনেক দিন পর কিন্তু আপনাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিও টপিক আপনারা থাম্বনেল আর টাইটেল তো দেখেই নিয়েছেন যে কি গলায় কীভাবে দম আনবো, অর্থাৎ গান গাওয়ার সময় বা রেওয়াজ করার সময় আপনাদের অনেকের মনে হয়, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা যে গলায় দম কী করে আনবো, বা আমি গান গাইবার সময় উইকনেস ফিল করছি আমার ভোকাল টোনে বা আমার গায়কিতে। তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিও আপনাদেরই জন্য কিন্তু করা। আর যারা এখনও আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইক কমেন্ট করেন না, অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ তাহলে আমিও অনুপ্রেরণা পাবো যে আপনারা আমার ভিডিওস দেখেন এবং আপনারা উপকার পান। আর যদি মনে হয় যে আপনারা আমাকে জানাতে চান যে কোন টপিকের উপর ভিডিও করলে সুবিধা হয়, কারণ আমি 300-র উপরে ভিডিও অলরেডি করে ফেলেছি এবং মোটামুটি সব টপিকই কিন্তু কভার করে ফেলেছি। সুতরাং আপনারা যদি মনে করেন যে এই টপিকের উপর আবার কোনো ভিডিও বানাতে বা নতুন আরও কোনো টপিক বা কোনো প্রবলেম আপনারা যদি ফিল করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইবার আসি আমাদের আসল টপিকে, যে গলায় কীভাবে দম আনবো, অর্থাৎ গলায় দম বাড়াতে বা গান গাইবার সময় আমার দম বাড়াতে আমরা কি করতে পারি বা কী কী পন্থা আছে বা কী কী পসিবিলিটিস আছে ইমপ্রুভ করার। তো বেসিক্যালি দম বলতে কিন্তু দুটো জিনিস বোঝায়। একটা হচ্ছে দম মানে শ্বাস, যেটা আপনারা আমার ভিডিও দেখে বা মানে মনে করেছেন যে শ্বাসের ব্যাপার, ডেফিনেটলি এটা আছে। আর 2 নম্বর কি দম মানে পাওয়ার, অর্থাৎ স্ট্যামিনা বা স্ট্রেংথ যেটা বলি আমরা, যে শক্তি, মানে একটা গান গাইছি সেই গানের জন্য মানে একটা এনার্জি থাকে, যে কোনো গান হতে পারে। তো ফার্স্ট যেটা আমি বলি যে শ্বাস নেওয়ার ব্যাপারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনারা অনেকেই মিস করে যান, রেওয়াজ করার সময় হোক বা গান গাওয়ার সময় হোক। তো শ্বাস নিয়ে একটা টিপস আপনাদের আমি শেয়ার করি এই ভিডিওতে। তো যখন আমরা রেওয়াজ করব, যে সেটা হতে পারে শাস্ত্রীয় সঙ্গীত, সেটা হতে পারে ভয়েস ট্রেনিং, সেটা হতে পারে স্ট্যান্ডিং নোটস, হামিং, যে কোনো কিছু, পাল্টা, সারগাম, সাপাট, রাগ, মানে রেওয়াজ করা মানে খেয়াল গাওয়া বা রেওয়াজ করা। তো বেসিক্যালি যখন আমরা রেওয়াজ এরকম যে এই যে এত কিছু বললাম, এই সময় যখন আমরা শ্বাস নেব কীভাবে, তো বেসিক্যালি আমি যেটা ফিল করেছি বা আমি যেটা আমার গুরুদের থেকে শোনা, প্লাস নিজের উপর সেটা অ্যাপ্লাই করা, আর আমার নিজস্ব কিছু কি বলবো যে বিষয়গুলো আছে যে আমি নিজের থেকেও এটা ফিল করেছি। সেটা হচ্ছে যে যখন আমরা এই রেওয়াজ করি তখন কিন্তু আমাদের নাক দিয়ে শ্বাস নেওয়াটা খুব জরুরি। কারণ এক্ষেত্রে দুটো পসিবিলিটিস আছে, মানে যদি আমরা নাক দিয়ে শ্বাস নিই তাহলে আমরা কোথা থেকে শ্বাস নেব? অবভিয়াসলি মুখ থেকে। তো মুখ থেকে যখন আমরা শ্বাস নিই, আমরা কিন্তু গান গাইও সেই মুখ বা গলা থেকে। তো সাইমেন্টালিয়াসলি যখন আমরা গান গাইছি এবং মুখ থেকে যদি শ্বাস নিই, তাহলে আপনারা খেয়াল করে দেখুন গলা কিন্তু ড্রাই হয়ে যায়, মানে শুকিয়ে যায়। কেন শুকিয়ে যায়? কারণ হাওয়ার আমার আদান প্রদান ঘটে, এয়ার পাস হয়। তো যখন আমরা শ্বাস নিই তখন আমরা এয়ার বাইরের কিন্তু ঠান্ডা এয়ারটাই আমরা নিচ্ছি আমাদের বডির ভেতরে, এবং যখন পাস করি তখন গরম এয়ারটাই কিন্তু বার করছি। তো এক্ষেত্রে ভোকাল কর্ডের অতিরিক্ত ব্যবহার হচ্ছে। আর এই যে শ্বাস নেওয়ার ফলে কী হয়, যে ভোকাল কর্ডস বা তার যেগুলো এফেক্ট করে সেই সব মাসেল কিন্তু ড্রাই হয়ে যায়, মানে শুকিয়ে যায়। অনেক সময় আমরা বেশি কথা বললে গলা শুকিয়ে যায়। আমার যেমন ইউটিউব ভিডিও করার সময়, অথবা আমার মানে ক্লাস তো অলরেডি এখন অনেক ক্লাস হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমার কিন্তু অনলাইনে গ্রুপ ক্লাস কিন্তু চলছে, আর অফলাইনে আমি কিন্তু কলকাতায় দমদম নাগের বাজারে ক্লাস শুরু করেছি। অবশ্যই আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। প্রতি শনিবার আমি ক্লাস করাই দমদম নাগের বাজারে। তো যাই হোক, যে এই যে ক্লাস করা হোক বা আমার এই ইউটিউব ভিডিও হোক বা আমার গান করা হোক, প্রোগ্রামে পারফরমেন্স করার সময় গলা কিন্তু শুকিয়ে যায়, কারণ আমরা তখন অতিরিক্ত কথা বলি এবং নিজের অজান্তেই শ্বাসটা মুখ থেকেও নিই। হ্যাঁ, তো যত আমরা বেশি ব্যবহার করব, শ্বাস বেশি নেব, কথা বেশি বলবো, ভোকাল কর্ড ক্লান্ত হয় এবং ড্রাই হয়ে যায়। আর সিজনে মানে শীতকালে বা সিজন চেঞ্জের সময় খুব বেশি হয় এই ইফেক্টটা। তো এর জন্য কি হয়, যখন আমরা রেওয়াজ করবেন খেয়াল করবেন যে শ্বাসটা নাক থেকে নিতে, মানে আমি যদি একটা সাও প্র্যাকটিস করি, মানে স্ট্যান্ডিং নোটসে প্র্যাকটিস করি, মানে তখন কিন্তু এই যে নাকটা দিয়ে আমি শ্বাস নিলাম, এই আওয়াজটা কিন্তু আপনারা মানে করবেন। অর্থাৎ আর নাক দিয়ে শ্বাস নিলে কী হয়, যে ফুল ডায়াফ্রামেটিক ব্রিদিংটা কিন্তু অ্যাক্টিভেট হয়। সা,
আর এইভাবে যদি আমি সা বলি তাহলে কিন্তু আমার কণ্ঠ খুব ভালো থাকবে, দম আগের থেকে অনেক বাড়বে, কারণ শ্বাসটা আমরা প্রপার নিতে পারছি, তাহলে দম থাকবে। মুখ থেকে যখন আমরা শ্বাস নিই তখন চোরা শ্বাস হয়ে যায়, যেটাকে বলি শ্যালো ব্রিদিং। আর নাক থেকে যদি ডায়াফ্রামেটিক ব্রিদিং নেওয়া যায় সেটাকে বলা হয় ডিপ ব্রিদিং। ঠিক আছে, তো ডিপ ব্রিদিং নিয়ে কিন্তু আমরা যে কোনো স্ট্যান্ডিং নোটস বা রেওয়াজ করা উচিত আমার যা মনে হয়। আর কখন আমরা আবার মুখ থেকে শ্বাস নেবো এটা একটা ফ্যাক্ট, এটা আমি খেয়াল করেছি। যতটা পারবেন আপনারা মুখ থেকে কম শ্বাস নেবেন, বাট যখন আপনারা পারফরমেন্স করেন বা গান মানে যখন গানটা পারফর্ম করেন বা এমনিই প্র্যাকটিস করেন, তখন কিন্তু আমাদের কম সময়ের মধ্যে অনেক কথা বলতে হয়। আধুনিক গানের ক্ষেত্রে তো মানে প্রচুর কথা, সেকেন্ডে কথা। তো তখন আমার মনে হয় ওই ভাবাটা দরকার নেই যে আমি নাক থেকে শ্বাস নিচ্ছি না মুখ থেকে, কারণ গানটা তো আমরা অনেকক্ষণ গাই না, রেওয়াজ কিন্তু আমরা অনেকক্ষণ করি, একটা না। হ্যাঁ, তো গান রেস্ট করি, ম্যাক্সিমাম 3 থেকে 5 মিনিটের একটা লং গান থাকে, তো তখন মাঝখানে রেস্ট করলে অতটা অসুবিধা হয় না। বাট রেওয়াজ সা আমি প্র্যাকটিস করছি, ওমকার প্র্যাকটিস করছি, হামিং প্র্যাকটিস করছি, পাল্টা কন্টিনিউয়াসলি করি, তো তখন কিন্তু শ্বাসের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এটা গেল শ্বাস। আর 2 নম্বর পয়েন্ট বা 2 নম্বর আজকের টপিক, সেটা হচ্ছে দম, মানে এবার পাওয়ার বা স্ট্যামিনা কী করে আনবো। তো স্ট্যামিনা আনার জন্য বেসিক যেটা আমি বলি, যারা নতুন, ম্যাক্সিমাম আমার দর্শক আপনারা যারা আছেন সবাই নতুন, অর্থাৎ গানের জগতে হয় অলরেডি প্রবেশ করে গেছেন বা করছেন, আর মাঝবয়সী যেসব আমার দর্শক বন্ধুরা আছেন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে স্ট্যান্ডিং নোটস, যে সাল মানে লাগানো বা ওমকার করা বা হামিংও ইনফ্যাক্ট, তো এইগুলো কিন্তু খুব সিরিয়াসলি আপনারা করবেন। এগুলো আমরা অ্যাভয়েড করার পর সাথে সাথে গানে চলে যাই, সাথে সাথে পাল্টায় চলে যাই, সাথে সাথে রাগিনীতে ঢুকে যাই। প্রবলেমটা ওখানেই গিয়ে হয়, কারণ গলা তো আমাদের প্রপার স্ট্যান্ডিং হলো না। তখন কি হয়, ভোকাল কর্ড অলরেডি টায়ার্ড হয়ে যায়। মানে ভোকাল কর্ড, মানে আমি যদি গলাকে ওয়ার্ম আপ না করি, আমি যদি ওয়ার্ম আপ না করে দৌড়াতে যাই, অবভিয়াসলি আমার পেশিতে টান লাগবে, পায়ে টান লাগবে। হ্যাঁ, তো একটু ওয়ার্ম আপ করার পর কিছুক্ষণ হাঁটার পর দৌড়ানো অনেক ভালো, বা কোনো স্ট্রেচিং এক্সারসাইজ করার পর। সিমিলারলি গানের ক্ষেত্রেও বা রেওয়াজের ক্ষেত্রেও তাই, যে আমাদের স্ট্রেচিং এক্সারসাইজ, অর্থাৎ এখানে ভোকাল কর্ডসের ওয়ার্ম আপের কথা বলছি আমি। তো সেটা কি, একটা হচ্ছে সা লাগানো, অর্থাৎ যেটা বললাম যে নাক থেকে ডিপ ব্রিদিং করে সা, এইভাবে মিনিমাম 5 মিনিটস আপনারা সা লাগাবেন, অথবা ওমকার যেটা বলি ও, এবং আকার যেটা আ, এইগুলো স্ট্যান্ডিং যে নোটসগুলো বেসিক্যালি সায়ের উপরে। আর এটা কিন্তু আমি এখন সি শার্পে করে দেখালাম আমার স্কেল বা আমার পিচ অনুযায়ী, স্কেল বলাটা ভুল। আর আপনারা কিন্তু আপনাদের সায়ের উপরে বা পিচের উপরে করবেন, যার বি ফ্ল্যাট, যার জি শার্প, যার সি, তো এটা আপনারা আপনাদের উপরে করবেন। আর এইগুলো করার পর যেটা আমি বলি, যখন কোনো সারেগাম বা পাল্টা রেওয়াজ করছেন, গলায় দম আনার জন্য কী করবেন, সেটার সাথে সাথে আকারে করবেন। হ্যাঁ, মানে ধরুন আমি যে কোনো একটা ফ্রেজ গাইছি, এখন এই মুহূর্তে আমি ফ্রেজ গাইছি, এটা আপনারা পাল্টাতেও অ্যাপ্লিকেবল, মানে যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারেন। অর্থাৎ সা রে গা মা গা রে সা, এই যে ফ্রেজটা গাইলাম, এটা কিন্তু আমি আমার মন থেকে বার করলাম, কোথাও লেখা কিছু নেই, জাস্ট একটা বেসিক সা রে গা মা গা রে সা, এটা আকারে করব। এবং আকারটার দানাটা এত, মানে এমন একটা প্রেশারে থাকবে, সেটা যেন প্রত্যেকটা ঘাট বোঝা যায়, মানে প্রত্যেকটা নোট আমি স্টেপ যাচ্ছি সেটা যেন বোঝা যায়। অর্থাৎ আ, এটা যেন খুব গমক না হয়। আ, অনেকে দেখেছি গলা খোলার জন্য বা গলায় দম আনতে, বা যারা মনে করেন যে এরকমভাবে করলে এটা ভালো, অবভিয়াসলি ভালো, বাট এখনকার দিনের মিউজিকে, এখন আপনারা স্মার্টফোনে দেখছেন, এখন তো সেই নোকিয়ার ফোন আপনারা ইউজ করেন না, তো ডেফিনেটলি উন্নতি প্রসেস সব জায়গায় হওয়া উচিত। মিউজিক্যালে আমাদের গান বাজনার দিকেও কিন্তু রেওয়াজের উন্নতিটা হওয়া উচিত। সেই আগেকার দিনে ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে হবে না, কারণ এখন আমরা মাইক্রোফোনে গাই, তো মাইক্রোফোনে অতটা যদি আমি প্রেশারে গাই, শুনতে খুবই বাজে লাগবে, মানে একদমই মেলোডিয়াস লাগবে না। তো সেটা একদমই যেন গামাকটা কম না হয়, যেন বেসিক আপনারা এরকমই করেন যখন যারা শুরু করেন, আপনারা মানে দানাটা বুঝতে পারেন না, ব্যাস সুরগুলো মোটামুটি আসে। তো সুরগুলো আসার পর তারপরে আকারটা একটু ট্রাই করবেন, অর্থাৎ এই যে পার্থক্যটা বুঝতে পারছেন তো, যে একটা যেটা করছিলেন এটা মানে জড়িয়ে, মানে লিগাটো ফর্মে যাচ্ছে, এটাকেই স্ট্যাকাটো
প্লাস একটু দানা বা গামাক, আ আ এর থেকে যেন বেশি না হয়। এটা করা, এটা দরকার নেই, এটা ক্লাসিক্যাল, পিওর ক্লাসিক্যাল, তখন সেটা মানা যাবে। বাট এখন আমরা এই যুগের যারা গান বাজনা করতে চান তারা কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে করবেন, মানে সেই থ্রোয়িংয়ে করবেন। আ সা রে গা মা গা রে সা, আ এইটা হলো ধরুন গা মা পা সা নি দা পা মা, আ প্রত্যেকটা যে কোনো ফ্রেজ, রে গা মা গা রে পা মা গা, আ গা মা পা গা মা পা গা মা গা রে সা, আ আমার যে কোনো ফ্রেজ, সা রে মা গা রে পা মা গা রে সা, আ এবং এগুলো করতে করতে দেখবেন আপনার গলায় কিন্তু একটু প্রেশার বা দানা, মানে একটু যেটা বলি যে দম আসবে, মানে একটু আপনারা ফিল করবেন। আর যারা পারবেন না এরকম ফ্রেজ বানাতে তারা পাল্টা করবেন, সা রে গা মা পা, আ এই পাল্টাগুলো তো জানেন, সা রে গা মা পা, এটাই আকারে কিন্তু প্রপার ওয়েটে, আ কখনো যেন আ এরম যেন না হয়। তো আ আ করতে করতে স্পিড আসবে, আ প্রথম দিনই আসবে না, বাট করলে ডেফিনেটলি আসবে। আ সা রে গা মা পা, আ সা রে গা মা পা গা মা পা ধা, আ এই জন্য প্রেশারটা মোটামুটি থাকে। তো এইভাবে কিন্তু ডেফিনেটলি আপনারা করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার কাছে পার্সোনালি বা গ্রুপ ক্লাস করতে চান বা অফলাইন ক্লাসে জয়েন করতে চান, ডেফিনেটলি আপনারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।